নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান এবং আপনাদের সকলের ভালোবাসার অনুষ্ঠান উত্তরের আড্ডায়। আর আমাদের উত্তরের আজকের আড্ডায় রয়েছেন একজন বেশ অন্যরকম মানুষ। অন্যরকম মানুষ কেন বলছি যেটা আসছি পরে। আমাদের সমাজের মানুষ, জীবজন্তু সবকিছুর সাথে একটি নাম, সাপ, যা শুনে আমাদের অনেকের মধ্যেই একটা ভয়, একটা আতঙ্ক এবং নানা রকমের কথা আমরা শুনতে পাই বা রয়েছে। আর এই মানুষ বন্যপ্রাণীদের সহাবস্থানকে গুরুত্বপূর্ণ দিয়ে তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে তাদের সুরক্ষা করার যে গুরু দায়িত্ব পালন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের সমাজের অবদান অপরিসীম। আমরা তাদের প্রতি যেন একটু হলেও কৃতজ্ঞ থাকি। সাপ আমাদের সমাজেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আজকের এই অনুষ্ঠান সাজানো এই সাপ নিয়ে। আর এই সাপ নিয়ে নানান রকমের কথা, নানান রকমের ভাবনা এবং কতটা ভয় না পাওয়া, সে সব কিছু নিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রূপম ঢালি। নমস্কার সবাইকে। আমাদের উত্তরের আড্ডায় স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ উত্তরের আড্ডাকে যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে পাবলিকের মধ্যে এত ভুল ভ্রান্তি, এত সাপ নিয়ে এত রকম কুসংস্কার, এই সব কিছু দূর করার জন্য আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ উত্তরের রেডিওকে, নকশালবাড়ি লাইভকে। অবশ্যই আমরাও ভীষণভাবে আহ, আনন্দিত এবং ভীষণভাবে আহ, খুশি যে রূপম তার এই ব্যস্ততম জীবনে মাঝেও আমাদেরকে আজ সময় দিয়েছে। আমরা সত্যি সকলে ভীষণ জানি, অনেকে আমরা জানি যে এই সাপ রেস্কিউ করা নিয়ে রূপম ভীষণ ব্যস্ত থাকে। রাতের পর রাত রূপম ঘুরে বেড়ায়। সে সবই গল্প আজ আমরা শুনবো আমাদের আজকের আড্ডায়। রূপমের কাছে সবার প্রথমে শুনি, কত ছোট থেকে এই সাপ রেস্কিউ করার দিকে ভাবনাটা বা এই জায়গাটায় যে নিজেকে নিয়ে যাওয়া, সেটা কিভাবে এলো? মানে প্রায় বলতে গেলে আজ থেকে প্রায় 10-12 বছরের কথা হবে, আগের কথা। তো সাপ হট করে তো কারো ভাবে পছন্দের জিনিস হতে পারে না। তো আমার সাপের জার্নিটা শুরুই হয়েছিল আর কি, যে কোনো রেস্কিউয়ারদের কাছে এটা একটা খারাপ ব্যাপারও হতে পারে যে আগেকার দিনে সাপ মানে, আগেকার দিন না, আলটিমেটলি এখনকার দিনেও লোকের কাছে 99% লোকের কাছে সাপ মানে একটা ভয়। হ্যাঁ, অবশ্যই। তো সেরকমই দিক থেকে দেখতে গেলে যে আমার কাছে একটা রকম ভয়ের কারণেই সাপ ছিল। তো আমার সাপের এই জার্নিটা শুরুই হয়েছিল সাপকে মেরে ফেলা দিয়ে। আচ্ছা। ঠিক আছে। তো এই গল্পটা বলতে গেলে যে আমরা ছোটবেলায় সবসময় খেলাধুলা করি। এবার খেলাধুলা করাকালীন আমরা যেখানে খেলছিলাম সেখানে একটা হেলে সাপ বলে সেটাকে, ছোট ঘেন্টি সাপও বলে থাকি আমরা অনেক সময়। সেই সাপটা মানে আমার বন্ধুরা তো সবাই চলে গেল, কিন্তু হেলে সাপ সাধারণত এমন হয় না, কিন্তু সেই সাপটা হয়তো রোডের মধ্যে আমাকে দেখেই বসেছিল এবং আমাকে রাস্তা পার হতে দিচ্ছিল না। তো সেই সিচুয়েশনে আমি তাকে আঘাত করি এবং মেরে ফেলছিলাম। আচ্ছা। তো ওই জিনিসটা আমার প্রচন্ড পরিমাণে মানে খারাপ লেগেছিল, খুব খারাপ অনুভূতি হয়েছিল আমার। তো সেই সিচুয়েশনে আমি, আগেকার দিনে সাপ মারা মানে একটা অত্যন্ত বড় ব্যাপার, মানে যেরকম কুসংস্কারের দিকে আগাচ্ছিল সমাজ, যে সাপ মেরে ফেললে সাপ বদলা নিবে, এরকম অনেক ভাবনা চিন্তা মানুষের মনে থাকতো। তো আমি সাধারণত সেম বাড়িতে যাই, বাড়ি গিয়ে আমার মার যে পুজো করার জিনিসপত্রগুলো যেগুলো থাকে আর কি, তখন তো আমি অনেকটাই ছোট। হ্যাঁ, অবশ্যই। তো আমি সেগুলো জিনিস নিয়ে এসে সাপটাকে ওখানে গর্ত করে হ্যাঁ, হ্যাঁ, কবর করে দিয়ে হ্যাঁ। আমি পুজো দিয়ে ওখানে একটা প্রার্থনার মতো করেছিলাম যে আজ থেকে সাপ মানে মারবো তো না, কোনোদিনও সাপকে বাঁচানোর চেষ্টা করবো। সেই সময় থেকে নিয়ে মানে সাপের উপরে একটা ইন্টারেস্ট, যে এই জিনিসটা আসলে কি, তাকে জানা, তাকে বোঝা, সাপের লেজ ধরা থেকে শুরু করে সাপ নিয়ে পড়াশোনা পর্যন্ত করা।
এইসব জিনিস নিয়ে আজকে সাপ নিয়ে এরকম ধরনের কাজ রেস্কিউ করা আর কি, মানুষের হাত থেকে সাপকে বাঁচানো বা মানুষকে সাপের হাত থেকে বাঁচানোর এই উদ্যোগটা আমার নেওয়া। সত্যি ভাবা যায় বলুন যে আসলে আমাদের জীবনের কিছু কিছু ঘটনাই থাকে এমন, যেই ঘটনাগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন খুব সামান্য একটা ছোট্ট ঘটনা, কিন্তু আমাদের জীবনটাকে অনেকটা বদলে দিতে পারে। ঠিক তেমনই গল্প কিন্তু রূপমের, তাই তো? যে প্রথম একদিন সাপ মেরেছিল, যখন খুব ছোট ছিল সে, অবশ্যই আজ থেকে 10 বছর আগে, মানে তখন বয়স প্রায়, ওর বয়স 15 বছর। আচ্ছা, তাহলে সেই সময়টা যখন এই মানে কাজটা ওর দ্বারা হয়ে গিয়েছিল, ভয়েই হয়েছিল, সে সেদিনই প্রতিজ্ঞা নেয় এর পরের থেকে আমি মানুষের কাছ থেকে তাদের বাঁচাবো, বা তাদের কাছ থেকে মানুষকে বাঁচাবো। উম, সত্যি মানে কথাটা যেন কেমন অদ্ভুত লাগলো রূপমের। আহ আহ, তারপর তারপর থেকে শুরু হয়ে যায় মানে আস্তে আস্তে। তারপর থেকে আমার মানে সাপ নিয়ে যে একটা ইন্টারেস্ট থাকে, মানে সাপের প্রতি একটা ভালোবাসা, হুম মানে ফট করে তো আর একটা ওয়াইল্ড লাইফ যে কোনো বস্তুর ব্যাপারে হুম জানা যাবে না বা যে হুম কোনো হুম প্রাণীর ব্যাপারে জানা যাবে না, ওর জন্য অনেক স্টাডিরও দরকার হয়। তো মানে সাপ নিয়ে ফোনে দেখা দিকে, তখন ওই সময় ফোনটাও ছিল না, হুম তো আমরা নর্মালি সেরকম ভাবে সাপ চিনতেও পারতাম না। তো হুম ওরকমই অনেক রকমের বিজ্ঞানসম্মত বই পাওয়া যায়, হুম সেগুলো বই আমি কিনলাম, হুম বইগুলো পড়লাম, বই থেকে কিছু কিছু জিনিস জানলাম। হুম তারপরে যখন ফোনের সময়টা আসলো, ফোনের মধ্যে গুগল করে সাপ চেনা, সাপ দেখলে পরে এটা কি সাপ, নাম জানার একটা যে হুম 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 নিজের মধ্যে অনুভূতিটা থাকতো, ওটা মানে সাপ নিয়ে একটা ইন্টারেস্ট আমার মধ্যে তখন থেকে ছিল না। তৈরি হয়েছে। তো বাড়িতে এখন যেহেতু সাপ একটা এমন জিনিস, সাপ মানেই মানুষের মনে ভয়, মানে সাপের নাম থেকে একটা মানুষের মনে ভয়। এবার আমার ফ্যামিলি আছে, তাদের কাছে একটা মানে সে যে যতই হোক আমি বাড়ির একটা ছেলে, সাপ নিয়ে কাজ করছি, মা বাবার মনে একটা ভয় থাকে। আমাকে অনেক বুঝিয়েছে যে, মা বাবা শুধু না, আমার কাকা কাকি, আমার যে হুম পরিবার আছে, পরিবারের সকলেই, ঠিক হ্যাঁ। আছে, তারা আমাকে অনেক বুঝিয়েছে যে এই জিনিসগুলো ছেড়ে দিলেই বেশি ভালো হয়, বা এগুলাতে কি দরকার আছে করার। এবার আমরা যদি এই জিনিসটাতে না আগাই বা কেউ যদি একজন না আগায়, তাহলে কিন্তু পরবর্তীতে দুজনের যে সংঘর্ষটা যেটা আছে ওটা কিন্তু থেকেই যাবে। থেকেই যাবে একেবারে, ঠিক আছে, মানে ওটা কিন্তু আর কখনো শেষ হবে না, কাউকে তো এগোতেই কাউকে তো হবে। এগোতে হবে। সেই কারণে আমি এই উদ্যোগটা নিয়েছি যে আমি সাপকে বাঁচাবো, এই উদ্যোগটা আমার মধ্যে আর কি আসছে। এই পড়াশোনা শুরু হলো বা এই রেস্কিউ করার যে শেখাটা, সেটা কোথা থেকে শিখলেন? রেস্কিউ করার যে ব্যাপারটা, মানে আমি রেস্কিউটা প্রপারলি কারোর থেকে কোনো সময় ট্রেনিং নিয়ে শিখিনি। আচ্ছা। এখন সাপের মধ্যে তো দু ধরনের ক্যাটাগরি, মানে হুম মানুষ মাত্রই জানে যে সাপ মানেই বিষধর, হুম কিন্তু এখন আলটিমেটলি বলতে গেলে আমাদের ভারতবর্ষে 340 থেকে 360 রকম ক্যাটাগরির সাপ পাওয়া যায়, হুম যার মধ্যে থেকে শুধুমাত্র 4টা প্রজাতি, আচ্ছা। মানে 360টা ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র 4টা ক্যাটাগরির সাপই বিষধর। আচ্ছা। এবার ওদেরকে বিগ ফোর বলা হয়। এবার সব সাপ তো বিষধর না, ওই নন ভেনামাস সাপ দিয়ে হ্যান্ডেল করা হুম বা ভেনামাস সাপ দিয়ে হ্যান্ডেল করা, ওগুলো আমি কোনো কোনো সময় আমি ইউটিউবেও দেখতাম, হুম অনেক কাউকে ফলো করতাম যারা আমার থেকে সিনিয়র রেস্কিউয়ার আছে, হুম তাদের দেখতাম, হুম সেরকম দেখে দেখে আমার জিনিসটা শেখার। আচ্ছা। এমনি ফিজিক্যালি কোনো ট্রেনিং আমি কোথা থেকে নিই। আচ্ছা। আর এখন নকশালবাড়িতে কিন্তু সাপ দেখলে আমাদের সবার আগে রূপমের কথা মনে পড়ে, এটা অবশ্যই। এবং আমাদেরও হয়েছে এরকম অনেক কিছুই, যে রূপমকে ডেকে আনা। এবার এই উম, বর্তমানে আমি এটা, আচ্ছা ওটা আমি পরেই যাচ্ছি। আচ্ছা, আমি যদি এটা আগে যাই, যারা হচ্ছে আমাদের আজকের এই স্টুডিওর থেকে অনুষ্ঠান, যারা আমাদের ক্যামেরার ওপারে যারা দেখবে, তাদের মানে সবাই ছোটরাও রয়েছে, যারা এখন বড় হচ্ছে, শিখছে। তো সবার প্রথমে আমি এটা বলতে পারি যে এই যে তুমি বললে বিষধর এবং বিষধর নয়, হুম, এই যে দুটো ভাগ আছে, হ্যাঁ, ভাগ আছে। এবার তার মধ্যে আবার 360 প্রজাতির মধ্যে 4টা প্রজাতির মধ্যে আমাদের বিষধর এই বিষধর। জায়গাটা রয়েছে। এই বিষয়টা যদি একটু সবার মধ্যে একটু ক্লিয়ার করো, বিষয়টা পুরো ব্যাপারটাকে। মানে ফট করে এখন কি হয়, এখন হচ্ছে ইনফ্লুয়েন্সটা একটু বেশি হয়ে যায়, মানে হুম সোশ্যাল মিডিয়ার সময় যেহেতু, হুম তো অনেকেই বাচ্চারা আছে বা অনেক কেউ আছে যারা সাপ রিলেটেড লোক দেখে জিনিসটা করতে চায় আর কি। হুম মানে এবার সাপ রেস্কিউ করা একটা এমন জিনিস যে আইডেন্টিফিকেশন ছাড়া সাপ রেস্কিউ করা অত্যন্তই ঝুঁকিপূর্ণ একটা কাজ। আচ্ছা। তো এবার ওয়াইল্ডে কোনো অ্যানিমেলকে রেস্কিউ করাটাই ঝুঁকিপূর্ণ হ্যাঁ কাজ আর কি, হুম যেহেতু তার বিহেভিয়ার স্টাডি না করে হুম তাকে হুম রেস্কিউ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। হুম তো সাপ নিয়ে মানে বলতে গেলে 360 রকম প্রজাতি
যার মধ্যে যে 4টা বিষধর, যেটা আমাদের নর্মালি যেগুলো এরিয়াতে পাওয়া যায়, যেমন গোখরো, যেটাকে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলা হয়। হুম। তারপরে ব্যান্ডেড ক্রেট, মানে ক্রেট প্রজাতি। আচ্ছা। তারপরে রাসেল ভাইপার, মানে ভাইপার প্রজাতি। হ্যাঁ। আর একটা যেটা, ওটা সস্কেল ভাইপার, এটা আমাদের এই এরিয়াতে পাওয়া যায় না, বা আচ্ছা। ভাইপারটা আমাদের এরিয়াতে পাওয়া যায় না। আচ্ছা। এবার এটা ডিস্ট্রিবিউশন নানা রকম জায়গায় হয়, ঠিক হুম। আছে। যেমন আমাদের, যদি আমি শুধু আলটিমেটলি এই আমাদের এরিয়ার কথা বলি, আমাদের এরিয়াতে কিন্তু যেমন আমাদের অল ওভার এশিয়ার সবচেয়ে বিশুদ্ধ সাপ হচ্ছে কমন ক্রেট, সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা। একটা আমরা সেফ প্লেসের মধ্যে থাকছি। আচ্ছা। সব থেকে ডেডলি স্নেকের মধ্যে তুমি যদি বলো রাসেল ভাইপার, আচ্ছা। রাসেল ভাইপারটাও কিন্তু আমাদের এখানে পাওয়া যায়, আচ্ছা। সেটাও আমরা একটা সেফ জোনে আছি। হ্যাঁ। এবার আলটিমেটলি সাপ পাওয়া যাচ্ছে তাহলে কি? এবার আরেকটা যেটা রয়েছে 4 নম্বরে, যেটা সস্কেল ভাইপার যেটা বললাম, হ্যাঁ। সেটাও আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা। 3টা সাপই কিন্তু বিষধর, যে 3টা ক্যাটাগরি, বিগ হ্যাঁ। 4 তাদেরকে বলা হয়। হ্যাঁ। বিগ 4 এর মধ্যে 3টা ক্যাটাগরি আমাদের এখানে পাওয়া পাওয়া যাচ্ছে। যাচ্ছে না। হ্যাঁ। এবার আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে হ্যাঁ। সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, আচ্ছা। যেটাকে আমরা অনেক সময় আমাদের স্থানীয় ভাষায় গোমা সাপ বলেছি, গম আসা। হ্যাঁ। যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি। তাকে আমরা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলে, সায়েন্স তাকে নাজা নাজা বলে যায়, আচ্ছা। ঠিক আছে। এবার একে স্পেকটিক্যাল কোবরা বলার কারণ আছে। হুম। এবার ভগবান কাউকে যখন তৈরি করে বা সৃষ্টি করে, তার পিছনে নিশ্চয়ই একটা কোনো কারণ থাকে। এবার সাপের প্রেডিটার অনেক, যেমন শুধু মানুষই সাপের প্রেডিটার না, ওপরেও প্রেডিটার থাকে বা নিচেও প্রেডিটার থাকে। এবার তাকে তো কিছু মানে একটা ব্যবস্থা করে দিতে হবে ভগবানকে, সেই কারণে তার স্পেকটিক্যাল যে মার্কটা রয়েছে, মানে এটা প্রাকৃতিক সিস্টেম। হ্যাঁ। দেখবো কোবরা অনেক সময় পেছনের দিকটা যে থাকে, হুম। দুটো হ্যাঁ। হানির মতো হ্যাঁ। থাকে, হ্যাঁ। হ্যাঁ। ওটা চশমা আকৃতির হয়, হ্যাঁ। হ্যাঁ। ওর জন্য ঠিক। ওটাকে স্পেকটিক্যাল বলা হয়। আচ্ছা। এবার ওই স্পেকটিক্যাল মার্কটা হওয়ার পেছনেও কারণ আছে। আচ্ছা। স্পেকটিক্যাল মার্কটা কোবরা যখন হুড নেয়, হ্যাঁ। তখন কিন্তু সে তার পেছনে দেখতে পায় না। হ্যাঁ। এবার পেছন থেকে যদি উপর থেকে পাখি হোক বা অন্যান্য কোনো প্রেডিটার যখন তাকে দেখবে, সে কিন্তু সেটাকে চোখ মনে করবে, আচ্ছা। এবং সে ভাববে যে সে তার দিকেই ফলো তার করে দিকে আছে, এবং তাকিয়ে। সেই কারণে সে একটু প্রোটেক্টিভ ফিল করবে, ঠিক আছে। এই আচ্ছা। জিনিসটা হয়। এবার বাদ বাকি আরো যেগুলো সাপ থেকে, মানে সাপ মারা কেন উচিত না, হ্যাঁ। বা সাপ বাঁচানো কেন উচিত, অনেক লোকের মনে প্রশ্ন থাকে যে দাদা সাপ কেন মারবো না, সাপ তো বিষধর হয়। এবার দেখো, সাপ সাপ যে মানুষ মারছে না সেটা না, সাপ কিন্তু প্রায় দিনই, মানুষ যেরকম সাপের কামড়ে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের হাতে কিন্তু প্রায় দিনই সাপেরও মৃত্যু হচ্ছে। এবার আলটিমেটলি যদি আমরা এইভাবে সাপ মারতে থাকি, যে পরবর্তী জীবনযাপন হবে, সেই সময় কিন্তু আমাদের অনেক বিপর্যয় চলে আসবে। প্রাকৃতিক যে একটা প্রাকৃতিক সমস্যা তৈরি দুর্যোগ যে হবে। থাকবে, সেই জিনিসটা কিন্তু চলে আসবে। একেবারে। কারণ সাপ দিয়ে শুধু আমাদের মেডিসিনই তৈরি হয় না, মানে সাপ আমাদের ইকোসিস্টেমের যে ভূমিকা, হুম। সাপের কিন্তু অনেক বড় অবদান রয়েছে, বাস্তুতন্ত্রে প্রচুর পরিমাণে প্রচন্ড যোগদান। পরিমাণে প্রভাব পড়তে পারে, ঠিক আছে। এগুলো জিনিস সাপের মধ্যে আছে। আচ্ছা, তাহলে আমাদের যদি এখানে আমাদের যারা আজকে শুনছে তোমার কথা, তাদের কাছে যে বা আমরা এটা বলতে পারি যে আজকে আমাদের এখান থেকে যে বার্তাটা পৌঁছাচ্ছে, তাহলে আমাদের আশেপাশে যে সাপগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রায় সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম, সেইগুলোর বিষয়গুলোতে কি বলছে? বা আমরা যেটা তুমি বললে গোমা, বা আমরা সাধারণ ভাষায় বলি, সেটা একটা বিষধর সাপের মধ্যে বিশুদ্ধ সাপ। চলে গেল। বাকি তো আরো অনেক সাপগুলো রয়েছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে নিজেদের তারা সাপে কামড় তো হচ্ছে, শোনা যাচ্ছে। অবশ্যই। হ্যাঁ, সেই বিষয়গুলোতে আহ, মানে আমাদের যারা আছে শুনবে তোমায়, তারা নিজেদের কিভাবে একটু বুঝতে পারবে? বুঝতে পেরেছি। হ্যাঁ। আসলে কি হয়, অনেকের মনে প্রশ্ন থাকে দাদা সাপ, অনেক সময় সাপ বেশিরভাগ মানুষের বাড়িতেই কেন আসছে, এটা একটা প্রথম হুম। ব্যাপার আর কি, যে সাপ মানুষের বাড়িতেই কেন যায়, বা সাপ আমরা মানুষের চোখেই পড়ছে বাইরে, আমরা তো জঙ্গল থেকে কোনো সময় সাপ রেস্কিউ করছি না, আমরা আলটিমেটলি মানুষের বাড়ি থেকেই সাপ রেস্কিউ করছি। যে অনেক সময় দেখা যাচ্ছে খাটের নিচে চলে যাচ্ছে সাপ, রান্নাঘরে চলে যাচ্ছে সাপ, বা বাড়ির উঠানে আমরা কিছু জমিয়ে রেখেছি, সেখানে তার সাপ ভেতরে, দেখা যাচ্ছে। এবার এই ভুলটা কাদের, এই সাপ আসার ভুলটা কাদের? সবারই একটা খাদ্য তালিকা থাকে, মানুষেরও যেরকম খাদ্য তালিকা আছে, সাপেরও ঠিক তেমনই একটা খাদ্য তালিকা আছে। এবার আমাদেরকে ভাবতে হবে যে সাপটা আমার ঘরে কিসের জন্য আসছে। দেখো, সাপ তো আর আমার বাড়িতে ভাত খেতে আসবে না, বা আমি তাকে তো ইনভাইট করবো না যে আমার বাড়িতে চলে আসবে। অবশ্যই অবশ্যই। এবার আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনে যে খাওয়াটা আমরা খাই, বা যে আমরা রান্না বান্না করি, ঠিক আছে, এবার সেই বাঁচা কোচা খাওয়া দাওয়া কিন্তু আমরা বাড়ির আশেপাশেই ফেলে দিই, ঠিক আছে। এবার রান্না বান্না করার সময় অনেক সময় খাওয়া দাওয়া ঘরের আশেপাশে ছিটিয়ে ছিটিয়ে যায় অনেক জায়গায়। ওই খাওয়া দাওয়া গুলোকে ফলো করতে করতে কিন্তু ইঁদুর আমাদের বাড়িতে চলে আসে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। এবার সাপ সেই ইঁদুরকে খেতেই কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। আসে। এবার যদি আমরা বাড়িঘর অগোছালো না রেখে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু সাপ তার খাবারের সন্ধানে সেই বাড়িতে আসবে না, কারণ সেই বাড়িতে তো খাবার পাবে না। সেই কারণে সাপ একটাই কারণে আসে, যে বাড়িঘর যদি অগোছালো থাকে, বা অনেক দিন ধরে কোনো জিনিস ইউজ হচ্ছে না, বা আনইউজ কোনো প্লেস আমরা
যেমন ইটের গাদা হয় একটা, যেটা প্রায় বাড়িতেই দেখা যায়, বা পাথর পাথর অনেক গাদা করে পাথর রেখেছে, জমিয়ে রাখা হয়, হ্যাঁ, কাঠের স্তূপ থাকে, হুম। বা বেশিরভাগ আমরা কি করি, যেগুলো জিনিস আমাদের ইউজ হয় না ওগুলো আমরা এক জায়গায় জড়ো করে রেখে জড়ো দিই। করে রাখি, হ্যাঁ। ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু ইঁদুরের বাসস্থানটা হয়ে যায়। হুম, এবার সেসব জায়গায় কিন্তু সাপ খুব পছন্দ করে, সাপের তো নিজস্ব কোনো বাসস্থান হয় না, তারা ওই ইঁদুরের বাসস্থানটাকেই ফলো করে চলে আসে আর কি। হুম। এটাই সাপের মেন কারণ, যে কোনো মানে এরিয়াতে আসা বা কারো বাড়িতে ঢোকারই একটাই উদ্দেশ্য। এই এই বিষয়গুলো আজকে যারা শুনছেন, রূপমের এই বিষয় কথাগুলো আশা করি আপনারা মাথায় রাখবেন। একটু সমস্যা কিন্তু সত্যি আমাদের চারদিকে এখন ভীষণ হচ্ছে এটা। তো আমরা আমাদের ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে এই সাপগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে, যাতে ওরাও এই প্রকৃতিতে ভালো মতো থাকে, আমরাও থাকি। কারণ বাস্তুতন্ত্রে কিন্তু প্রত্যেকের গুরুত্ব একদম সমান। আহ, এর সাথে একটা কথা আমাদের অনেকের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে আমার বাড়িতে, আমার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম আমার মাঝে মাঝে দেখা যায় যে সাপ ওপরে উঠে যাচ্ছে, অনেক সময় বাড়ির দোতলা মানে ঘরে উঠে যাচ্ছে, দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে। এই সব ক্ষেত্রে তুমি কি বলবে? এইসব ক্ষেত্রে বলতে দেখো, দেখো ওই এখন সাপের এই সেগুলো আলাদা আমি ভ্যারাইটি। তো বললামই আমাদের ভারতে 360 রকম হ্যাঁ, প্রজাতির সাপ পাওয়া যায়, এবার নানা রকমের সাপ আছে, হুম, কারো কারো কেউ কেউ ওয়ালে চড়ারও ক্ষমতা রাখে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, মানে তার ওয়ালে চড়ার অভিজ্ঞতাও আছে, সে হ্যাঁ, ওয়ালেও চড়তে পারে, এরকম সাপও পাওয়া যায়, হুম, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, আমরা বাড়িঘর পরিষ্কার রাখছি ঠিকই, হুম, কিন্তু বাড়ির আশেপাশে গাছ তো আমরা কাটছি না, হুম, বাড়ির আশেপাশে বাড়ির সাথে অ্যাটাচ কিন্তু আমাদের গাছটা হ্যাঁ, রয়ে হ্যাঁ, গেছে, অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ, সেই গাছ বেয়েও সাপ আসতে পারে। আসতে পারে। এবার আলটিমেটলি সাপটা ঘরে ঢোকাটা মেন কারণ না, এবার সাপ দেখে মানুষ কি কি করছে সেটার মধ্যে হুম, একটা ব্যাপার হুম, আছে। হুম, সাপ ঘরে ঢুকেছে, যদি আমরা নর্মাল যে প্রসেস হয় যে আমরা সাপ দেখতে পেলাম, আমরা সাপটাকে ফলো করে রাখলাম, আমরা ডিপার্টমেন্টকে কল করলাম, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে অথবা আমাদের মতো রেস্কিউয়ার আছে, আমরা তাদেরকে কল করলাম, যদি সম্ভব হয় তো একটা ফটো তুলে তাকে সেন্ড করে দিচ্ছি, যে সাপটা দেখার জন্য, বা পরিবারকে একটা আশ্বাস দেওয়ার জন্য যে কোনো অসুবিধা নেই, বা অসুবিধা কারণ হলে একটু দূরে থাকার জন্য। হুম, 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 এবার এই জিনিসগুলো কি হয়, মানুষ কি করছে, এত কিছু না করে চলে যাচ্ছে পাশের কোনো দোকানে, বা যেগুলো দশক ভান্ডার হয়, বা যারা বিক্রি করছে এগুলো, এগুলো কিন্তু অত্যন্ত খারাপ জিনিস, যে সব থেকে প্রথমত কার্বলিক অ্যাসিড। প্রায় বাড়িতে আমি রেস্কিউ করতে গিয়ে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি, তারা রেস্কিউয়ার যারা আছে তাদেরকেও ফোন করেছে, ডিপার্টমেন্টকেও ফোন করেছে, অথচ নিজে থেকে কার্বলিকটাকেও অ্যাপ্লাই করেছে। এবার ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে কার্বলিক অ্যাসিডটা আসলে কি, কার্বলিক অ্যাসিড দিয়ে কি সাপ যাবে? কার্বলিক অ্যাসিড যদি আমরা ঘরের মধ্যে অ্যাপ্লাই করি, এবার শুধু সাপ ছাড়া আমাদের বাড়ি ঘরে ছোট বাচ্চা কাচ্চা হ্যাঁ, থাকে, বা বয়স্ক অনেক লোক থাকে, বা আমরা নিজেরাই হাঁটাচলা করি, হুম, কার্বলিক অ্যাসিড যদি মানুষের গায়ে পর্যন্ত লেগে যায়, জায়গাটা কিন্তু পুরো জ্বলে যায়। হুম, এবার ও তো একটা অবলা প্রাণী, হুম, ওর যদি নিচে সাপ যদি কোনো সময় কার্বলিক অ্যাসিডের উপর দিয়ে চলে যায়, সে তো আর বুঝতে পারছে না যে কার্বলিক অ্যাসিড না, আছে না কোনো ওর লিকুইড আছে, ওর ক্ষতি হয়ে যাচ্ছে ও কিন্তু শরীরে। জানে না, ওর হুম, পুরো ব্যাক পোর্শনটা কিন্তু জ্বলে যায়, একদম জমে আর ও কিন্তু সার্ভাইভ করতে পারবে না। ওর ফলে ওটাকে সাপ বাঁচানো বলে না, ওটাকে সাপ আলটিমেটলি মারাই বলে, মারাই বলে। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি বলবো যে প্রায় রেস্কিউতে আমি দেখে থাকি জিনিসটা, যে কার্বলিকটা যাতে অ্যাপ্লাই করা না হয়, বা অনেক সময় ব্লিচিং, মানে নানান জায়গায় নানা রকমের অ্যাপ্লাই হয় আর কি, রসুন পেঁয়াজ থেকে শুরু করে, মানে সাপ মানেই একটা যে আজগুবি কথা। শুকনো লঙ্কা ধোয়া। অনেক, আমার নিজস্ব সাইনাসের প্রবলেম আছে, হুম, হুম, আমার নিজেরই সাইনাসের প্রবলেম আছে, বাড়িতে যদি হার্টের কোনো পেশেন্ট থাকে, সেই শুকনো লঙ্কার ধোয়াটা কিন্তু একটা স্বাভাবিক মানুষের জন্য ভেতরে ভীষণ নেওয়াটা খারাপ, কিন্তু অত্যন্ত টাফ, খুবই ঠিক খারাপ, আছে। হ্যাঁ। এবার সে শুকনো লঙ্কা ধোয়া দিয়ে দিচ্ছে, হুম, অনেক সময় মানে রসুন পেঁয়াজ বেটে দিয়ে দিল, মানে মানুষ যেটা করতে পারছে আর কি, মানে তার মনে যেটা, সে যেটা পূর্বপুরুষ থেকে শুনে আসছে, সেই জিনিসগুলোই সে করে যাচ্ছে, কিন্তু আদতেও কিন্তু এই জিনিসগুলো কোনোটাই অ্যাপ্লিকেবল না সাপের উপরে। সাপ কিন্তু বুঝতেও পারছে না যে দাদা তুমি কার্বলিক দিলা না, হুম, ব্লিচিং দিলা না, ফিনাইল না, রসুন না পেঁয়াজ, একদম, একদম, সে কিন্তু আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তার একদম, মুভমেন্টাম ফলো করে সে কিন্তু আরো অ্যাগ্রেসিভ হয়ে হ্যাঁ, যাবে, হ্যাঁ, এর ফলে বাইটের চান্সটা কিন্তু বেশি বেশি হয়। হয়ে যাবে। আমাদেরও রিস্ক হয়ে যায় অনেক সময়, যে একটা অ্যাগ্রেসিভ সাপকে আমরা যদি নর্মালি কোনো সাপ, যেমন একটা ফলো আপ করা সাপকে যখন আমরা রেস্কিউ করব, সে কিন্তু শান্তভাবে রেস্কিউ হয়ে যায়, হুম, হুম, কিন্তু একটা ছেড়ছাড়ি করা বা তার সাথে কোনো হুম, কার্বনিক হুম, ব্লিচিং ফিনাইল এসব অ্যাপ্লাই করার পরে যখন আমরা রেস্কিউটা করব, তখন কিন্তু সেটা একটা অ্যাগ্রেসিভ রেস্কিউ হবে, যে সাপটা কিন্তু আমাকে ফাইট করার টেন্ডেন্সিতে থাকবে। হুম। নর্মালি কিন্তু এই জিনিসটা হয় না যদি আমরা নর্মাল ভাবে রেস্কিউটা করি, এই জিনিসগুলো হয়। একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য সকলের জন্য। আপনি যদি আপনার বাড়িতে সাপ দেখতে পাচ্ছেন, তাকে বিরক্ত না করে, একদম সোজা কথায় তাকে বিরক্ত না করে, উত্তপ্ত না করে
তাকে একটু নজরে রাখার চেষ্টা করুন, নিজেরা একটু দূরে সরে যান এবং সাথে সাথে আমাদের নকশালবাড়িতে যারা স্নেক রেস্কিউয়াররা আছে তাদেরকে ফোন করার চেষ্টা করছি এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে তাদের ফোন করি এবং যতক্ষণ না তারা এসে পৌঁছচ্ছে, যদি খুব সম্ভব হয় নিজেদের দূরত্ব বজিয়ে রেখে একটা যদি ফটো নিতে পারেন, সকলের বাড়িতেই ক্যামেরা মোবাইল ফোন আছে, সেটা সেই রেস্কিউয়ারকে বা ফরেস্ট ডিপার্টমেন্টে আপনারা পাঠান। কিন্তু সাপকে বিরক্ত করবেন না, উত্তপ্ত করবেন না। তার কারণটা কিন্তু পরবর্তীতে যখন রেস্কিউয়ার আসবে সাপটাকে উদ্ধার করতে, তখন তাদের জন্য সেটা সমস্যার হয়ে যাচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য। আমাদের এখানে যেই মানে একটা কথা ধারণা, এই আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা যদি মূলের থেকে না জানি তবে আগামীটা ঠিক হবে না। যেরকম মানুষের আচ্ছা এই যে ধুনো দেওয়া হচ্ছে, তো মানে সাপ কি সেটা শুনতে পাচ্ছে? এখন আমরা মানে যদি আমি শুরু থেকে শুরু করি, ঠিক আছে, আমাদের পূর্বপুরুষ থেকে যে জিনিসটা হয়ে আসছে মনসা পূজা। মনসা পূজা তো আমরা প্রায় সবার বাড়িতে মনসা ঠাকুরের মেন যে প্রসাদ, আমরা প্রসাদ হিসেবে আমরা ঠাকুরকে যেটা দিচ্ছি দুধ কলা, সেটা কিন্তু দুধ কলা। এবার এর মধ্যে যে ফ্যাক্ট রয়েছে সেটা যদি আমি তোমাকে বলি তো তোমার কাছে একটু অবাক লেগে যাবে, যে আমরা দুধ কলাটা আলটিমেটলি মনসা ঠাকুরকে দিচ্ছি, সেটা কিন্তু সাপকে করেই দেওয়া হচ্ছে, ঠিক আছে, সাপ এসে যদি খায়। এবং সেটা নিয়ে গিয়ে বাড়ির আশেপাশে কোথাও দেওয়া হয় যে সাপ এসে দুধ কলা খাবে। এবার বলতে গেলে সাপ হচ্ছে একটা মাংসাশী প্রাণী এবং চেরা জীবের প্রাণী। সাপের জীব কিন্তু নর্মালি ওয়াইল্ড লাইফের মতো না বা যে কোনো অ্যানিমেলের মতো না যে নর্মাল জীবও আছে, সাপের জীবটা কিন্তু চেরা জীব। এবার সাপকে যদি জলও খেতে হয় তাহলে কিন্তু চিবিয়ে জল খেতে হবে, সে কিন্তু চুষে জল খেতে পান করতে পারে না। এবার যদি সাপ দুধ খায়, সাপ কিন্তু কখনোই দুধ খায় না। এবার আমরা যদি ডিটেল করে জিনিসটাকে বলি, কোনো মানুষকে যদি আমরা পাথর খাইয়ে দিই, সে কি সেটা হজম করতে পারবে? কখনোই পারবে না, কারণ তার মধ্যে সেই এনজাইমটাই নিয়ে যে সেটা পাথরকে হজম করবে। এবার সাপের মধ্যে এই ব্যাপারটা আছে যে দুধ যদি সাপ কোনো কারণবশত খায়, আসলে কোন সাপ দুধ খায় এটাও ব্যাপার আছে। অনেক লোকে দেখেছে যে সাপুরের কাছে যেই সাপ থাকে, যারা খেলা দেখাতো আগেকার দিনে, বেদ যাদেরকে বলা হয়, সাপুরে যাদেরকে বলা হয়, তারা যাকে খেলা দেখাতো, সেই সাপগুলো দুধ খায়। এবার কেন সেই সাপগুলো দুধ খাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। সাপুরেদের কাছে সাপগুলো যখন তারা রাখে, ওরা তো সাপগুলোকে রাখে, এবার প্রায় দিনই প্রায় 7 দিন 10 দিন 14 দিন 15 দিন ধরে তাকে কিন্তু কোনো রকম কোনো লিকুইড তাকে পান করতে দেওয়া হয় না। আচ্ছা। এবার সে যখন একটা কোনোখানে সাপ খেলা দেখাবে, সেই কারণেই তাকে পান করতে দেওয়া না। সে যদি কোনো একটা জায়গায় যায়, দুধ খেতে সাপকে দেখে, পাবলিক কিন্তু জিনিসটাকে ঠাকুর ভেবে নিয়ে তাকে কিছুটা হলেও দক্ষিণা বাইয়ে চড়াবে। এবার এই জিনিসটা এটা একমাত্র শুধু ওই সাপুরেদের সাপেই হয়, এবং সাপটা কিন্তু সেই দুধটা খাওয়ার পরে ম্যাক্সিমাম হলে 1 সপ্তাহ সার্ভাইভ করবে, এর চেয়ে বেশি কিন্তু করতে পারবে না। এবার সেটা এর পিছনে কারণটা আমি বলে দিচ্ছি। সাপ হচ্ছে একটা মাংসাশী প্রাণী। মানুষের মধ্যে যেমন পাথর হজম করার যে এনজাইমটা নেই, সাপের মধ্যেও কিন্তু সেই দুধকে হজম করার ক্ষমতাটা নেই। এবার সাপ যদি দুধ খেয়েও ফেলে, মানে আমাদের মানুষেরই যদি কথা বলি, আমাদের যে কাউকে যদি আমরা একটা ঘরে বন্দি করে রেখে দিই, সে 7 দিন 10 দিন ধরে কোনো লিকুইড না দিয়ে তাকে সামনে বের করে দিয়ে যে কোনো লিকুইড দেবো, সে কিন্তু সেটাকেই খেয়ে নেয় অবশ্যই। তো সাপের মধ্যে সেই জিনিসটা, সে কিন্তু ওটা বুঝতেই পারছে না যে দুধ খাচ্ছে না জল খাচ্ছে। এবার যদি সে যেটা খায় তা কিন্তু হজম করতে পারবে না, সে তার ফলে তার ডায়রিয়া, পরে ভেতরে অনেক ইন্টারনাল প্রবলেম হয়, সে কিন্তু মারা যায়। এই একটা বিষয় থাকে। তার মানে এই যে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে থেকে যদি একদম ভেতরে মানে পুরনো সেই জিনিসগুলোর যদি না ভুল ধারণাগুলো না ভাঙে বর্তমান প্রজন্মের কাছে, এখন যারা ছোট আছে যারা বড় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকে যাবে। এই বিষয়টাই আমি এই যে কথা আমাদের আগে থেকেই সাপের চোখ আছে কিনা, কান আছে কিনা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে দুমুখ সাপ, খুব প্রচলিত একটা কথা আমাদের, সেই বিষয়ে। দুমুখ সাপ বলতে সাপের এক বা একাধিক মাথা হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি হবে না। দুমুখ সাপ বলতে অমন দুমুখ না যে একটা সামনের দিকে মাথা হয় বা একটা পেছন দিকে মাথা হবে। মানুষের মধ্যেও যেরকম অনেক ভাবভঙ্গির হয়, যে কারো দেখবেন হাত একটু অন্যরকম হলো বা অ্যাবনর্মাল বলা চলে, ওটাকে অ্যাবনর্মাল হয়ে থাকে। সাপেদের মধ্যেও ঠিক সেই জিনিসটাই হয়, যে
সে কিন্তু একটু অ্যাবনর্মাল টাইপ হয়, ঠিক আছে, যে তার এক এক বা একাধিক মাথা হতে পারে, মানে এক থেকে দুটো হতে পারে একসাথে। আচ্ছা। আমরা অনেক সময় অনেক গরুকেও দেখেছি তার হ্যাঁ ঘাড়ের সাইড দিয়ে পা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা, বা কান দুটো আছে, বা হ্যাঁ মাথা দুটো আছে। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলো সাপেদের মধ্যে হয়, কিন্তু হুম। সেরকম ভাবেও হয় না, খুবই রেয়ার কেস দেখা যায় আচ্ছা এগুলো। আচ্ছা এক বা একাধিক মাথা হতে পারে, এমন নয় যে হয় না, কিন্তু একটা মাথা আরেক দিকে, একটা মাথা আরেক দিকে, ওই যে ব্যাপারটা যে আছে, ওই ব্যাপারটা একদমই ভুল আর কি, টাচ কথা, ওরকম কোনো মাথা নেই। আচ্ছা। আর আমাদের বর্তমানে আমাদের চারপাশে যেরকম কিছু সাপ আমরা দেখতে পারি, আমরা হয়তো সব সাপের নাম জানি না। যেরকম শঙ্খনী, আমাদের সংকোচিত। শঙ্খচূড়, হ্যাঁ মানে আমাদের ভাষায় নর্মাল ভাষা শঙ্করী, কিন্তু শঙ্খচূড় হুম। এই যে সাপ, এটা আমাদের আশেপাশে কিন্তু প্রায় সময় দেখা যায়। এই এই যে সাপটার যে কথা বলছি আমরা, হুম। এটাকে ব্যান্ডেড ক্রেট বলে, আচ্ছা। বাংলাস ফাস্কিয়াটাস সাইন্টিফিক নেম। হুম এই সাপটার কিন্তু যদি আমরা প্রাকৃতিক দিক থেকে দেখি বা ইকোসিস্টেমের দিক থেকে দেখি, সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এর। আমি ওই যে বললাম যে ভগবান যে কাউকে যখন কিছু পাঠাবে, নিশ্চয়ই কোনো বিশেষ করে কিছু কারণেই তাকে পাঠানো হবে। এবার যে সাপ যে আছে, সাপের যদি শেষ না থাকে, সাপ কিন্তু বেড়েই যায়, কিন্তু সেটাকে তো আমরা মেরে শেষ করতে পারবো না। হুম, সেটা একটা প্রাকৃতিক ইকোসিস্টেম রয়েছে, সেই সিস্টেমেই সাপ ওটাই হবে। ওইভাবেই কন্ট্রোলে থাকবে আর কি, যেটা ইকোসিস্টেম কন্ট্রোল বলে আর কি। হ্যাঁ হ্যাঁ তো এই যে ব্যান্ডেড ক্রেট সাপটি যে আছে, শঙ্করী সাপ বলা চলে একে, এই সাপের কিন্তু আমাদের যে ক্রেট ক্যাটাগরি, যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে বিষধর সাপ আমি বললাম, হ্যাঁ সেই ক্যাটাগরির মধ্যে একটা। হ্যাঁ। কিন্তু খুবই একটা ভালো কথা বলতে গেলে যে এই সাপের কোনো বাইট কেসই নেই, মানে এখনো পর্যন্ত 2026 পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম কোনো রেকর্ড নেই যে ব্যান্ডেড ক্রেটের কোনো বাইট হয়েছে। আচ্ছা। ঠিক আছে, মানে বাইট তখনই হতে পারে ব্যান্ডেড ক্রেটের, সে কামড় দেয় না সেটা আমি বলবো না, যদি তাকে ছেড়ছানি করা হয়, হ্যাঁ। মানে খুব পরিমাণে ছেড়ছানি করা হচ্ছে, তখন কিন্তু সেই গিয়ে কামড় দিলেও দিতে পারে, এমনই না যে দিবে। এ কিন্তু প্রচন্ড হাইলি ভেনামাস। এবার এ কেন ইকোসিস্টেমের জন্য সব থেকে বড় ভূমিকা এ কেন পালনটা করছে আমি বলে দিচ্ছি। বাড়ির আশেপাশে আমাদের প্রায় দিনই প্রচন্ড বিষধর সাপ বা নন ভেনামাস সাপ বা প্রচন্ড সাপের যে বারংবার বেড়েই চলেছে, হুম। সেই সাপকে কন্ট্রোল কিন্তু এই সাপই করছে। আমরা কিন্তু মানুষরা করতে পারবো না কন্ট্রোল। এই সাপ কিভাবে কন্ট্রোল করছে, এই সাপের মেন যে মূল খাদ্য, সেটাই হচ্ছে অন্যান্য বিষধর সাপ। আচ্ছা। এই সাপ কিন্তু ওর মেন খাদ্যই হচ্ছে অন্যান্য, যেমন কোবরা হয়ে গেল, হুম। তারাস হয়ে গেল, আরো যেগুলো যেগুলো সাপ আমাদের প্রায় দিনে বাড়ির হ্যাঁ আশেপাশে হ্যাঁ দেখা যায়, সেই সাপ নিয়ে কিন্তু ইকোসিস্টেমের একটা বড় ভূমিকা কিন্তু পালন করছে। আচ্ছা। এবং এই সাপ কিন্তু নকটার্নাল, মানে নকটাল সাপ বলে রাতে নিশাচর সাপ, হ্যাঁ 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 হ্যাঁ। দিনের বেলা সম্ভবত দেখা যাবে না, হ্যাঁ, রাতের বেলা। রাতের বেলায় প্রায় দেখা যায় বাড়ির আশেপাশে, বা যেখানে একটু ছোট নালা থাকবে, হুম হুম। জলাশয় জায়গা থাকবে, সেসব জায়গায় দেখা যায় বাড়ির আশেপাশে। আমি সবাইকে একটু এই জিনিসটা বলে দিব যে আপনারা প্লিজ এই সাপটি অন্তত বাড়ির আশেপাশে দেখতে পেলে কোনো ডিপার্টমেন্ট, কোনো রেস্কিউরকে কল করার কোনো দরকার নেই। যদি আপনার ঘরে ঢুকে যায়, তাহলে আমরা এসে বের করে তাকে আশেপাশে কোথাও রিলিজ করার জন্য আমাদের সহযোগিতা করে দেবেন, আমরা আশেপাশেই রিলিজ করে দেবো। হুম। এই সাপটাকে যদি আমরা বাড়ির আশেপাশ থেকে নিয়ে চলে যাই, তবে সেটা আমাদের প্রকৃতি ভারসাম্যের পরবর্তীতে ক্ষেত্রে কিন্তু সমস্যা অন্য কোনো সাপ কিন্তু ওই জায়গাটা নেই, নেবে। সেটা বিষধরও হতে পারে বা অন্য কোনো সাপও হতে পারে। আর এই যদি থাকে, সে একটা নাইট গার্ড হিসেবে আপনার বাড়ির আশেপাশে কিন্তু কাজ করবে। ভাবুন তো, আহ, এদের মধ্যেও কত রকম ভাবে আমাদের সহযোগিতায় হচ্ছে। রূপম ভাই যে একটা কথা বললে যে নাইট গার্ডের কাজও করে, অথচ আমি বলছি না ভয় পাবেন না, কিন্তু তা বলে তাকে মারতে হবে না। এই জায়গাটা থেকে আমরা যদি একটু বিরত থাকার চেষ্টা করি, মনে হয় ভালো হবে। অবশ্যই সতর্ক মানে নিজেদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এটা অবশ্যই আমি বলবো। যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে। আর আমরা সাধারণত এখন অনেকেই জানি, তবুও আমি আজকে আমাদের এই স্টুডিও থেকে আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি। আহ, এখন বিষয়টা হচ্ছে, ফোন তো এখন সবার ঘরে ঘরে আছে, সবাই দেখতে পায়। এবার অনেক জায়গায় আমরা মানে শুনতে পাই সাপে কামড়ে দিয়েছে, এরকম বিষয়। সবার প্রথমে দ্রুত যেই মানে আছে, যেটা সবার একটু জানা, তুমি যদি একটু আহ ভালো করে মানে বিস্তারিত যদি ভাবে আমি সবাইকে একটু স্নেক বাইটের উপরে কথাটা বলি, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট, যেটা মানে পাবলিকের মধ্যে একটা বার্তা দেওয়া হবে। আমি এটা প্রায় আমি যে রেস্কিউ করি, ঠিক আছে, যদি কেউ দেখে থাকে, আমি প্রায় যেখানে রেস্কিউতে যাই না কেন, আমার একটা অ্যাওয়ারনেস থাকে আর কি। রেস্কিউর পরে শুধু অনেক রেস্কিউয়ারই আছে, আমি সব রেস্কিউয়ারদেরকে এটাও আবেদন করবো যে শুধু রেস্কিউটাই আমাদের কাজ না, রেস্কিউ করাটাই শুধু আমাদের কাজ না, যে পাবলিককে যে সতর্ক করাটা, বা যাদের কাছে সাপটা এসেছে, কি সাপ আছে, সাপ কেন মারা উচিত না, সাপ কামড়ালে কি করতে হবে, এসব জিনিসগুলো যদি আমরা পাবলিককে না বোঝাই, তাহলে কিন্তু তারা কখনোই জিনিসটাকে বুঝতে পারবে না।
এবার সাপ কামড়ের যে জিনিসগুলো থাকে বা যে পদ্ধতিগুলো থাকে, কি কি উপায় আছে, আমরা অনেক জায়গায় এই কেসগুলো দেখতে পেয়েছি যে সাপ কামড়েছে মানুষকে, সে কি করছে, সে সবার ফার্স্টে তো টাইম ওয়েস্ট প্রচন্ড পরিমাণে আমরা করে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা খুঁজি যে কোথায় ভালো ওঝা আছে, কোথায় ভালো ওঝা আছে বা কে ভালো ঝাড়তে পারে, কোথায় ভালো কবিরাজ আছে। এবার বাড়িতে তো অনেক আমাদের বয়স্ক লোকরা অনেকেই থাকে, আগেকার দিনের লোক প্রায় সব বাড়িতেই দেখা যায়, তো তারা পরামর্শ দিবে বা বড়দের পরামর্শ যেহেতু সবাই একটু মানে, সেই সময়কার তারা আগেকার দিন থেকে যেই প্রসেস করে আসছে সেই প্রসেসই বাড়িতে হবে। যে বাঁধন দেওয়া, যে একটা আমরা বাঁধন দিব, বাঁধন দিয়ে আমরা সবার প্রথমে যাবো ওঝার কাছে, ওঝা খুঁজতে। এবার ওঝা যদি পারলো না, এবার আমি বলে দিতে চাই যে ওঝা কখনোই একটা ভেনামাস সাপের বাইটকে কিন্তু যে কোনো পেশেন্টকে বাঁচাতে পারবে না। সে ওঝা তখনই জিনিসটাকে বাঁচাতে পারবে বা কোনো পেশেন্টকে বাঁচাতে পারবে যদি সেটা নন ভেনামাস কোনো সাপের বাইট হয়। তো যেমন দারাস সাপ, এখন দারাস সাপ কাউকে কামড় দিল, সে কিন্তু ওঝার কাছে গেল। এবার ওঝা কোনো রকম কোনো মন্ত্র বা কিছু করে পেশেন্টটা কোনো রকম ভাবে, সাপ কামড়ালে মানুষ কিন্তু ভেতর থেকে একটা ভয়ে ভয়ে কিন্তু একটা আতঙ্কিত হয়ে পড়ে, ঠিক আছে। এবার সে সেই সময় একটা নিজের ভেতরে একটা ফিল করবে যে আমার কি হবে না হবে, এরকম অনেক ফিল মানুষ করে থাকে। এবার সে যেহেতু তাকে দারাস সাপ কামড় দিয়েছে, সে কিন্তু ওঝার কাছে গেল, ওঝা তাকে কোন রকম কবিরাজি করে, অনেক রকম মন্ত্র করে, অনেক প্রসেস থাকে তাদের, অনেক প্রসেস থাকে, কথা বলার ধরন অনেক থাকে, প্রসেস অনেক থাকে, তো সেরকম প্রসেস করে পেশেন্টকে কিন্তু বাঁচিয়ে তুলবে। এবার আলটিমেটলি দেখতে গেলে যাকে কামড়েছে সাপটা, সে কিন্তু জানে না যে দারাস সাপের আদতেও বিষ আছে না নেই। এবার যখন পেশেন্ট বেঁচে গেল, সেই ওঝাটা কিন্তু সেই বাড়ির কাছে একটা ভগবান তুল্য হয়ে গেল, আমি বাঁচিয়ে দিলাম, যে আমাকে ওঝাটা বাঁচিয়ে দিল, মানে ওঝা দিয়ে সাপে কামড়ে বাঁচানো সম্ভব হয়। এই জিনিসগুলো প্রায় হয়, এবং সে তার থেকে একটা যে চার্জেস থাকে বা অনেক রকম পেমেন্ট থাকে সেগুলো নিয়ে নিবে। এবার যদি সেই বাইকটাই যদি কোবরার হয়ে থাকে, তাহলে কিন্তু ওঝার দ্বারা সেই পেশেন্টকে বাঁচানো অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে, মানে সম্ভবই না, কোনো ওঝাই পারবে না। এবার এটার উপায় কি আছে? এবার আমি যত জায়গাতেই রেস্কিউ করতে গেছি, আমি সবার থেকে এই জিনিসটা জানতে চেয়েছিলাম যে সাপ কামড় দিলে আপনারা প্রথমে কি করেন। তো আমার কাছে 90% যেই জিনিসটা এসেছে, যেটা প্রায় জায়গাতে আমি শুনতে পাই, দাদা ফার্স্টে তো বাঁধতে হয়, যেখানে কামড়াবে সেখানে তো বাঁধন দিতে হবে, তারপরেও স্টেপ আছে যে কাটতে হবে, ব্লেড দিয়ে কাট করে দিতে হবে। এবার আমরা একটু ভেতর থেকে কথাটা বলি, ডিটেলিং করে কথা বলি, যে সাপ যখন কাউকে বাইট করবে, এবার কোবরার যে ব্যাপারটা আছে, আমি কোবরা দিয়ে বলছি, কোবরার মধ্যে যে ভেনামটা থাকে, সেই ভেনামের স্ট্যাটিস্টিকটা আপনাকে প্রথমে জানতে হবে, যে আসলে ভেনামটা কি, ভেনামের কাজ কি, মানে বিষের কাজ কি। কোবরার মধ্যে যে ভেনামটা পাওয়া যায় সেটা হচ্ছে নিউরোটক্সিন ভেনাম। সেই ভেনামটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, ঠিক আছে। এবার কোবরা যখন কাউকে বাইট করবে, তার কাছে 30 থেকে 60 মিনিট পর্যন্ত সময় থাকে, ঠিক আছে। এবার সেই সময়ের মধ্যে আমাদেরকে যে প্রসেস গুলো আছে, অনেকে বলে বাঁধার যে ব্যাপারটা, যে বাঁধন দেবো, যে বাঁধন কেন আমি দিতে না করছি। এবার কোনো সাপ কোনো সময় কাউকে বলে কামড়াবে না যে দাদা বা আপনি, আপনাকে পায়ে কামড়ালাম বা ঘাড়ে কামড়ালাম বা হাতে কামড়ালাম। এবার সবাই তো পায়ে বাঁধছে, এবার কোনো সময় পায়েও কামড়াতে পারে, কোনো সময় ঘাড়েও কামড়াতে পারে। আজকে যদি কাউকে পায়ে কামড় দেয়, সে কিন্তু তার হাঁটুতে একটা বাঁধন দেবে, ঠিক আছে। এবার যদি আমি আমার বলার ধরনে আমি বলি যে সে হাঁটুতে বাঁধবে, এবার আমি প্রায় জনকে এই জিনিসটা বলি, সে একদম সিম্পল ভাবে জিনিসটা বুঝে যাবে। তো তুমি আজকে হাঁটুতে বাঁধছো, এবার কোনো সময় তোমার হাঁটুতে কামড় দিবে, তুমি স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে থায়ে আসছো। এবার তুমি কোনো সময় শুয়েও থাকতে পারো, সেই সিচুয়েশনে তোমাকে সাপ কিন্তু ঘাড়েও কামড় দিতে পারে। সেই সময় তুমি বাঁধনটা কোথায় দিবে? সেই সময় বাঁধন দেওয়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে গলা। যে তুমি আলটিমেটলি সাপের কামড়ে না মরে তুমি কিন্তু গলায় বাঁধন দিয়ে মরে যাচ্ছ। এসব বাঁধন দেওয়া দরকারই নেই, একটা সিম্পল প্রসেস আমি বলে দিচ্ছি। সাপ যখন কামড় দেবে, যেই জায়গায় সাপ কামড় দিবে সেই জায়গাটাকে কোনো রকম ভাবে নাড়াচাড়া করা যাবে না, আচ্ছা, ঠিক আছে। আর বাড়িতে সাপ কামড়ের পরে অনেকের পাশ থেকে অনেক রকম অনেক কথা আছে, যে কেন করতে গেলি বা কেন কামড় দিল, এখন কি হবে, অনেক রকম টেনশন পেশেন্টের সামনে কিন্তু অনেক রকম কথাবার্তা হয়, ঠিক আছে। সেসব কথাবার্তা কিন্তু একদমই বলা যাবে না, কারণ সাপের যে বিষটা কাজ করে সেটা কিন্তু ব্লাডের ওপর কাজ করে। সাপ যখন কামড় দেয়, আমাদের কাছে 60 মিনিট যে সময়টা থাকে, সেটা হচ্ছে একটা ব্লাডের উপরে কাজ করে, মানে পা থেকে মাথা অব্দি একটা সাপের বিষের যে রেস, পা থেকে মাথা অব্দি বিষটা আসার পরেই কিন্তু সাপের ভেনামটা কাজ হয়, ঠিক আছে। এবার আমাদের ওইটুকু সময়ের মধ্যে যে জিনিসটা করা উচিত, কোন রকম কোনো ওঝাগুলির কাছে না গিয়ে, কোন রকম কোনো সময় নষ্ট না করে, কোন রকম কোনো কাট বা কিছু না করে, আমাদেরকে সোজা যেতে হবে নিকটবর্তী সরকারি হাসপাতাল অথবা সরকারি মেডিকেল।
এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যদি নিউট্রিয়াতে নিয়ে যাই, আমরা যদি কোনো প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যাই, তাহলে হয়তো সেখানে ট্রিটমেন্টটা খুব ভালো হতে পারে। এবার আমি নর্মাল ভাবে বলে দিতে চাই যে সাপের যে ভেনাম, সেই ভেনামে যে অ্যান্টিভেনম সিরাম রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট হাসপাতাল অথবা গভর্নমেন্ট মেডিকেলেই এটা ট্রিটমেন্ট সম্ভব। আদারওয়াইজ কোনো রকম কোনো নার্সিং হোম হোক বা কোনো প্রাইভেট নার্সিং হোম হোক, এইসব জায়গায় কিন্তু পসিবল না। তো কোনো রকম কোনো সময় নষ্ট না করে নিকটবর্তী হাসপাতাল অথবা নিকটবর্তী মেডিকেলেই তাকে যেতে হবে, কোনো রকম কোনো বাঁধন না দিয়ে। আর যদি বাঁধন দিতেও হয় খুব আর্জেন্টলি, দেখো আমাদের যে ডিস্টেন্স আছে, নকশালবাড়ি বাসিন্দাদের জন্য আমি বলতে চাই, আমাদের যে ডিস্টেন্স আছে আমাদের থেকে মেডিকেল কিন্তু তেমনটা কোনো দূর না। এখান থেকে মেডিকেল যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে যদি সেরকম ভাবে আমরা যাই। যদি আমরা শরীরকে মানে আমাদের সাপের কামড়ানোর ট্রিটমেন্ট কিন্তু আমাদের নিজেদের কাছেই রয়েছে, সেটা হচ্ছে রিল্যাক্স। আমরা যদি নিজেকে মানে প্যানিক না করি, এবার প্যানিক করলে পরে কি হবে, যদি আমরা প্যানিক করি মানে সাপ কামড় এটা সম্ভব না, যেহেতু আমি তাও বলে দিতে চাই যে সাপ কামড় দিলে পরে মানুষ প্যানিক হয়ে যায়। এবার প্যানিক হলে পরে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন যেটা আছে ওটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। এবার ব্লাড সার্কুলেশন যত বাড়বে ভেনাম কিন্তু তত দ্রুত ফ্লো করবে আমাদের ব্লাডের দ্বারা, তো আরো দ্রুত কাজ করবে। ঠিক আছে, তো আমরা যদি প্যানিক না হয়ে যদি আমরা জিনিসটা যাই, তো ডক্টরের কাছেও জিনিসটা সলভ করা অত্যন্ত সুবিধা হয়ে যাবে, প্লাস পেশেন্টেরও কোনো রকম কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলো হয় আর কি। যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিকটবর্তী সরকারি হসপিটাল ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আরো একটি তথ্য আমাদের আজকের দিনের জন্য। ছোট থেকে এখনো পর্যন্ত অনেক সাপের সাথে, কত রকম সাপের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। সাপের মানে অনেক রকম সাপের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সেগুলো তো কোনো কাউন্ট নেই আর কি। আমাদের এমনি নর্মালি আমরা যখন রেস্কিউ করি সেটা রেজিস্টার আমাদের ডিপার্টমেন্টে দিতে হয়, আচ্ছা। রেজিস্টার মানে রেস্কিউ বা রিলিজের একটা রেজিস্টার হয় আমাদের। সে তো অনেক রকম সাপই আছে। যদি তুমি রেস্কিউর কথা বলো, আমি প্রায় 1000-2000 খানিক সাপ এখনো পর্যন্ত আমার জীবনে রেস্কিউ করা সম্ভব হয়েছে আর কি, ছোট থেকে। ছোট থেকে। আর এই রেস্কিউ করতে গিয়ে সব থেকে কোনো একটা ইন্টারেস্টিং বা নাকি সব রেস্কিউ ইন্টারেস্টিং এরকম? বলতে আমার রেস্কিউ করতে গিয়ে ইন্টারেস্টিং আমার মানুষকেই মনে হয়। মানে সাপ একটা এমন জিনিস, অন্যান্য অ্যানিমেলের চেয়ে কিন্তু সাপ দেখার যে একটা পাবলিকের মধ্যে যে একটা মজা রয়েছে, মানে তারা ওই শুধু যেই বাড়িতে সাপ ঢুকবে ওই বাড়ির লোকই যে সেখানে থাকবে সেটা না, মানে কারো বাড়িতে সাপ আসা মানে একটা বিশাল ব্যাপার, যে ওর বাড়িতে সাপ এসেছে, সে পাড়া প্রতিবেশী এসে একটা জমায়েত করা, তারা দেখবে। এবার আমার ইন্টারেস্টিং লাগে যে তাদের মধ্যে যে কথোপকথনটা হয় আর কি, যে এখন ও কি করবে, এখন কি সে কোনো মন্ত্র করবে। এবার পাশ থেকে আমি অনেক সময় এটাও শুনতে পাই, তোমার কাছে কি তাবিজ আছে। হ্যাঁ, আমাদের একটা প্রশ্নও আছে যে সাপ ধরতে কি কোনো মন্ত্র বা তাবিজের প্রয়োজন হয়? এখন এই জিনিসটা প্রায় মানে প্রত্যেকটা মানুষের মনে এটা আছে যে সাপ ধরতে গেলে হয়তো কোনো তাবিজ কবজেরই দরকার হয়। এবার আমি বলতে চাই যে সাপ ধরতে গেলে কিন্তু কোনো রকম কোনো তাবিজ কবজ কাজ করেন না। এবার সাপ হচ্ছে পুরোটাই একটা স্টাডির উপরে জিনিস, মানে যেটা আমরা সাপ নিয়ে স্টাডি করেছি, সাপ নিয়ে পড়াশোনা করেছি এবং তার বিহেভিয়ার উপরে স্টাডি করেছি, সেই কারণে কিন্তু আজকে তাকে রেস্কিউ করাটা পসিবল হয়। এবার সাপেরও অনেক সময় যে থাকে দাদা আমরাও করবো বা আমরাও করতে চাই, তো আমরা কি করব। এবার দেখো আমি বলতে চাই যে সাপেরও মানুষেরও যেমন একটা গুড টাচ ব্যাড টাচ বলে হয়, হ্যাঁ, সাপেরও কিন্তু সেই ব্যাপারটা আছে, একটা গুড টাচ একটা ব্যাড টাচ আছে। আমি রেস্কিউ করছি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে অনেকটাই ইজি মনে হয়, তো অবশ্যই। যে দাদা চট করে সাপটা ধরে নিল, একটা এত বিষধর সাপ। এবার সেই জিনিসটাই কিন্তু আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যদি কেউ জিনিসটা করতে চায়, তাহলে কিন্তু তার কাছে সেটা মারমান্তিক জিনিসটা ব্যাপারটা হয়ে উঠবে। তো সাপের যে গুড টাচ ব্যাড টাচ বললাম, এবার অনেকে আমরা যখন ধরবো তার বিহেভিয়ার আমাদের স্টাডি করা আছে, সে কি মুভমেন্টে সে আমাদেরকে বাইট করতে পারে বা বাইট করবে না, তার বিহেভিয়ার এখন কেমন আছে, সেগুলো আমরা ভিত্তিতে আমরা যে কোনো সাপ রেস্কিউ করি আর কি। অবশ্যই সবকিছুরই একটা থাকে গুড টাচ ব্যাড টাচের, যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আমাদের যে কোনো আমাদের যে চারপেয়েরা রয়েছে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তাদের মধ্যেও রয়েছে, প্রত্যেকটা ওয়াইল্ডে হ্যাঁ জিনিসটাই রয়েছে। অবশ্যই। এবার তাদের যারা তাদেরকে নিয়ে থাকে তাদের সেই বিষয়গুলো জানা থাকে। যেরকম আমার ক্ষেত্রে মানে কথায় যেরকম হলো গুড টাচ ব্যাড টাচের, আমার বাড়িতে তো অনেক চারপে পশু, হ্যাঁ যেহেতু তাদেরকে নিয়ে আমার চলা। এবার এতজনের মাঝে বা আমি যখন রাস্তায় বেরোচ্ছি তাদের মধ্যেও কিন্তু এক একজন এক এক রকমের, কেউ একটু মানে, এবার তাদেরকে কন্ট্রোল করার বিষয়টা কিন্তু অনেকটা এরকমই। এই গুড টাচ বোঝানোটাই হচ্ছে বড় ব্যাপার। মানে দুটো অ্যানিমেল
দুটোর মধ্যে একটু হ্যাঁ, ডিফারেন্স ডিফারেন্স অবশ্যই। এবার কিন্তু তাদের কিন্তু ওই যে বিষয়টা হচ্ছে যে গুড টাচ ব্যাড টাচ, মানে তোমার অনুভূতিটা কিন্তু ওরা বুঝতে পারে। আহ এসব তো অনেক কিছু। এবার সাপের আরেকটা জিনিস যেটা তুমি আমাকে বলছিলা যে সাপের দৃষ্টিশক্তি বা সাপ হ্যাঁ, হ্যাঁ, দেখে হ্যাঁ, বা হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, সাপের হ্যাঁ। কান আছে কি আমরা নেই। ভুলে এটা গিয়েছিলাম একটা এটা, হ্যাঁ। ইন্টারেস্টিং ব্যাপার, এটা অনেকেই জানার জন্য আমাকে অনেক সময় বলে থাকে যে হ্যাঁ। সাপ আসলে কিভাবে দেখে হুম, বা হুম, কিভাবে শোনে। হুম, এবার আমরা প্রায় সবাই 90%ই মানুষ আমরা এই জিনিসটাই জেনে আসছি যে সাপ হয়তো মানে আমাকে ফলো করছে বা হুম, আমাকে হুম, দেখে চলে আসবে। হুম। আর একটা জিনিস যেটা পূর্বপুরুষ থেকে হয়ে আছে যে সাপ নাকি বদলা নেয়, এই জিনিসটা থাকে আর কি। সাপ আমাকে দেখে নিল মানে সাপ বদলা নেবে। এবার আমি সাপের দৃষ্টিশক্তি নিয়ে কথা বলছি। সাপ কিন্তু আমাদের মানুষের মতো এরকম কালারফুল দেখতে পায় না। আমরা যেরকম কালোকে কালো, হুম, সাদাকে সাদা এরকম কালারফুল হিসেবে আমরা দেখতে পাই, সাপ কিন্তু কালারফুল দেখতে পায় না। হুম, এবার সাপ কিভাবে দেখে সেটা আমি বলে দিচ্ছি। সাপ হিট সেন্সের মাধ্যমে তার সামনে যে চলমান বস্তু থাকবে তাকে কিন্তু সে সেন্স করতে পারে। এবার কিভাবে সেন্স করে সেটার একটা পদ্ধতি রয়েছে। আমরা যেমন মানুষের দেখার পদ্ধতি, আমরা চোখ বন্ধ করলে দেখতে পাবো না এবং চোখ খুললে কিন্তু দেখতে পাবো। সাপেরও ঠিক এই জিনিস, সাপের কিন্তু কোনো চোখে পর্দা হয় না। হুম। ঠিক আছে, এবার সাপ কিভাবে দেখে আমি সেটা বলে দিচ্ছি। সাপ যে জিভ বের করে, সাপ দেখবেন প্রায় জিভ বের করে। হ্যাঁ, এই কন্টিনিউ জিনিসটা একটু আমরা পর দেখতে পরই, থাকি, হ্যাঁ। একটু পর পরই জিভ বের করে। এবার কেন সে জিভ বের করে সেটার পেছনে একটা রিজন রয়েছে, সাইন্টিফিক রিজন। সাপের জিভটা চেরা। হুম, সাপ যখন জিভ বের করছে এরকম লম্বা জিভ বের করছে না, দুটা দুদিকে হুম, হুম, চলে যাচ্ছে আর কি একটু। এবার ওই সাপ যখন জিভটা বের করছে, সে বাইরের যে আবহাওয়াটা আছে, বাইরে যে তাপমাত্রা রয়েছে সেটাকে সে কালেক্ট করছে জিভের মাধ্যমে। হুম, এবার তার যে চোয়াল রয়েছে, সেই চোয়ালের মধ্যে জেকব সেন্স নামক একটা অর্গান আছে। হুম, ঠিক মাড়িতে মানে চোয়ালে একটা জেকব সেন্স নামক একটা অর্গান থাকে। সে বাইরে থেকে যে মলিকুল, কোনো যখন সাপ যখন কোনো প্রেডিটরের সামনে পড়ে যায়, সে মানুষ আছে বা কুকুর আছে বা বেড়াল আছে, সে কিভাবে বোঝে আমি এই জিনিসটা বলে দিচ্ছি। আজকে কোনো মানুষ যদি সাপের সামনে পড়ে হুম, বা কোবরাই হলো, কোবরার সামনে যদি পড়ে যায়, অনেক সময় দেখবেন সাপুরের কেটে আমি এক্সাম্পলটা দিচ্ছি তাহলে হুম, বুঝতে সুবিধা হবে। সাপুরেরা কি করে বিন বাজায় হুম। এবং আমরা সেটাকে নাচের ভিত্তিতে দেখি যে সাপুরে বিন বাজাচ্ছে, সাপ নাচ করছে। দোলাচ্ছে। আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাই। হুম, কিন্তু আপনারা একটা জিনিস ফলো করবেন, সাপুরে যখন বিন বাজায় সে কি এক্স্যাক্ট এক জায়গায় স্টিল বিনটা বাজাচ্ছে? না। সে কিন্তু কখনোই স্টিল বিন বাজাবে না। সে কিন্তু তার বিনটাকে একবার রাইট সাইড লেফট সাইড করেই কিন্তু বিনটাকে বাজায় বা তার গা দুলিয়ে কিন্তু হুম, বিনটাকে বাজায়। হুম, এবার যে আমি জেকব সেন্সার যে কথাটা বলছিলাম, সাপ ওই জিভ বের করে যে বাইরে থেকে যে হিট সেন্স করতে পারছে বা যে মলিকিউল গুলো কালেক্ট করে সে জেকব সেন্সের মাধ্যমে হুম, সে এটা সেন্স করছে যে তার সামনে কি বস্তুটা রয়েছে। হুম। আমাদের মানুষের টেম্পারেচার তো অনেক হাই থাকে, হ্যাঁ, ব্লাড কিন্তু আমাদের কোল্ড ব্লাডেড হয় না, আমাদের হ্যাঁ, হিট থাকে। যে কোনো জিনিস, যে কোনো বস্তুর একটা টেম্পারেচার। হ্যাঁ, অবশ্যই। সাপ কিন্তু সেই হিটটাকে সেন্স করতে পারে। আচ্ছা। এবার সাপুরে যখন সেই বিনটাকে হিলাচ্ছে, সে কিন্তু ওই মুভমেন্টটাকেই ফলো করছে এবং এই মুভমেন্টটাকে ফলো করে কিন্তু তার হুডটাকে সে নাড়ায়। হুম, এই জিনিসটাই হচ্ছে সাপের দৃষ্টি শক্তি। এবার সাপের যে বদলা নেওয়ার যে ব্যাপারটা, সাপের কিন্তু লং টার্ম কোনো রকম কোনো মেমোরি নেই। সাপের কিন্তু কোনো লং টার্ম মেমোরি নেই। সে আজকে যেটা দেখছে সে কিন্তু সেটা মানে ওর মাথায় রাখার মতো সেই ব্যাপারটা নেই যে ও দেখে। বা সাপ কখনো দেখবেন পালতু হয় না। হ্যাঁ, অনেক জায়গায় আপনারা দেখতে পারেন যে পাইথন নিয়ে আছে বা অন্য কোনো সাপ রাখছে, সে কিন্তু পালতু না, ওটা সে রেখেছে, সেটা একটা আলাদা ব্যাপার, আলাদা ভিত্তিতে সে রেখেছে, কিন্তু ওটা পালতু না। হুম, যেমন আমরা কুকুরকে ডাকলে কুকুর এসে খাচ্ছে, হুম। কিন্তু কোনো সময় দেখবেন না যে সাপকে ডাকছি যে সাপ এসে কিছু খেয়ে নেবে, সেরকম কোনো ব্যাপার হয় না। না, ওটা অবশ্যই। এক্সোটিক থাকে, তারা রাখতে পারে আর কি। একদম, একদম। সেটা আমাদের ভারতে পসিবল না, বাইরের দেশে এই বাইরে, জিনিসটা হ্যাঁ, হয়। কিছু রয়েছে। তারা একেবারেই অন্যরকম। ওরা ওদের মতো থাকুক, মানে আসল বিষয়টা হচ্ছে আমাদের প্রকৃতিতে সকলের সমানভাবে, কারণ বাস্তুতন্ত্র তো প্রত্যেকটার ওপরে মানে নির্ভরশীল এই বিষয়েই রয়েছে। আহ, এবার আহ, আমাদের আজকের অনুষ্ঠানের রূপম আমাদেরকে অনেক কিছু তথ্য জানালো। একটা সব থেকে বড় বিষয় ছিল যে আমাদের মানে আমরা বা আমাদের আজকে যারা ওপারে দেখছেন, বাড়িতে বা আশেপাশে কখনো যদি সাপ দেখেন, তবে তাকে বিরক্ত না করে নিজে সতর্ক থেকে দূরত্ব বজিয়ে রেখে আপনি যত দ্রুত সম্ভব আমাদের নকশালবাড়িতে যারা রেস্কিউয়াররা রয়েছে এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করবেন। আমরা যদি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার ফোন নাম্বারটা যদি সকলকে
জানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমার ফোন নাম্বার মানে রেঞ্জ অফিসে যদি বিট অফিসে যদি কলও করা হয় ডিপার্টমেন্টে, সেখান থেকে আমার নাম্বার দিয়ে দিবে, এবং আমি এখানে ব্যক্তিগতভাবেও বলে দিচ্ছি, নাম্বারটা সবাই নোট করে নেবেন: 8967560794। এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে। আপনারা কখনো সাপ দেখতে পেলে, যদি সম্ভব হয়, আমি এর আগেও বললাম, যদি সম্ভব হয় একটা ফটো তুলে পাঠাবেন, আমি কি সাপ আছে দেখে আপনাদেরকে বলে দেবো। আপনারা একটা দূরত্ব বজিয়ে রাখবেন, আমি দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে তার যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেখানে কিন্তু রিলিজ করে দেব। রিলিজ করে দেবে। আমরা প্রায় সময় দেখেছি, সেই গল্পগুলো হচ্ছে আবার একটা দিন হচ্ছে শুনবো রূপমের থেকে, কারণ আমরা প্রায় সময় রূপমকে দেখেছি সেই নিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টা, তাদেরকে ভালো জায়গায় ছাড়ার বিষয়, তারা সুস্থভাবে থাকবেন। আর যে ফটো তোলার বিষয়টা থাকলো, সেটার ক্ষেত্রে আমি অবশ্যই সকলকে বলবো নিজেদের সাবধানতা অবলম্বন করবেন। সেটা শুধুমাত্র আপনাদেরকে আশ্বাস দেবার জন্যে যে সাপটি কতটা মানে খারাপ হতে পারে বা কিছু, সেই কারণেই আপনি যদি পারছেন না ফটো কালেক্ট করতে, সেখানে কিন্তু অবশ্যই সেটাকে জোর জবরদস্তির কোনো বিষয় নেই। না, ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করার পর, এবং আমাদের যে রেস্কিউয়ার ভাইরা রয়েছে, রূপম রয়েছে, তারা অবশ্যই আপনাদের জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, এবং তারা পৌঁছে যায়। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি একটা কথা শুধু, আহ তোমাকে দেখে বা তোমার হাত ধরে এখন কি কেউ এই পথে শুরু হয়েছে, এগোচ্ছে? আমাকে দেখে বা মানে আমি, এটা একটা সবার ফ্যামিলিগত ব্যাপার থাকতে হুম পারে, তো হুম আমি হুম। কাউকে কখনো ফোর্স করি না না, যে অবশ্যই না। হ্যাঁ, বা আমাকে দেখে শেখো। আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই একটা, যে প্রায় এখন তো আমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখে, তো আমি আমার ভিডিওর মাধ্যমে ওই জিনিসটা সতর্ক করে দিই সবাইকে, যে এই যে আমার যে রেস্কিউ ভিডিওগুলো আসছে বা আমার যে রিলিজ ভিডিওগুলো আসছে, ঠিক আছে, এগুলো দেখে কিন্তু ইয়ং জেনারেশন যে আছে ইনফ্লুয়েন্স হলেও হতে পারে। কিন্তু আমি তাদেরকে এই জিনিসটা একটা আবেদন করবো যে আমাকে দেখে কখনো কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে এই সব ধরনের কাজ কিন্তু কখনোই কেউ করতে যাবেন না। একদম ঝুঁকিপূর্ণ কাজ। চট করে কিছু একটা হয়ে গেলে কিন্তু মানে আপনার ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়ে যাবে, সমস্যা হতে সমস্যা হলেও হতে পারে। তো এই আমাকে দেখে কোনো সময় এই জিনিসটা কেউ ট্রাই করতে যাবেন না। এটা একটা প্রফেশনালদের কাজ, এটা নিয়ে অনেক স্টাডির পরে আজকে এই জিনিসটা নিয়ে কাজ করা সম্ভব হয়। তো প্লিজ আপনারা কেউ এভাবে না জেনে বা না বুঝে ওই জিনিসগুলোতে কাজ করতে যাবেন। আমি প্রায় অনেক কিছুই দেখেছি যে সাপ কারো বাড়িতে ঢুকেছে এবং রাত্রেবেলা ড্রিঙ্ক অবস্থায় কেউ গিয়ে সাপ ধরছে। এই জিনিসগুলো কি হয়, সে তো ওই সময় তার যে মানসিক অবস্থা ঠিক নেই, সে ওই সময় গিয়ে এবার বাড়ির লোকের একটা ম্যানার্স থাকা উচিত যে সে কি আদতেও পারবে কিনা, সে একটা ওরকম একটা অবস্থায় রয়েছে, তাকে দিয়ে ফট করে রেস্কিউ করানোটাও তো উচিত না। সে তো বুঝবে না, সে তো করে দেবে রেস্কিউ। একেবারে এবার ওর সময় যদি বাইট হয়ে যায় না, তার কিন্তু একদম সমস্যা প্রচন্ড হয়ে যাবে। পরিমাণে সমস্যা হয়ে যাবে। অবশ্যই আমাদের সাপকে তাদের মতো করে বাঁচতে মানে থাকতে দেওয়ার আহ, যোগ্য পরিবেশ দিতে হবে। তবে অবশ্যই আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের সকলকে জানানো, এবং পরিবেশের ভারসাম্য যাতে সঠিকভাবে থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা। অবশ্যই আর রূপমের মতো আমাদের নকশালবাড়ি লাইভ এবং উত্তরের রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান উত্তরের আড্ডার থেকেও আপনাদের সকলের কাছে অনুরোধ থাকছে, আপনারা শুধুমাত্র ভিডিও বা কাউকে দেখেই নিজেদের মতো করে এগিয়ে যাবেন না। অবশ্যই ঝুঁকিপূর্ণ কাজ, তার জন্য পড়াশোনা থেকে শুরু করে এবং এই রেস্কিউ করার যে টেকনিক, সেগুলো সব জানতে হবে। তাই আমাদের কাছে সহজ পদ্ধতি সব থেকে, যে যারা জানে তাদেরকে জানানো। অনেক গল্প শুনলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু সত্যি বলতে আরো অনেকটা হয়তো বাকি থেকে গেল। সাপের তো জগৎ কোনো শেষ হ্যাঁ, নেই, সাপের শেষ নেই। জানারও কোনো শেষ নেই, হ্যাঁ, অনেক কিছুই থাকে। আরো অনেকটা জানার বাকি থেকে গেল। পরবর্তীতে আমরা আবারও একবার চেষ্টা করব রূপমের অবশ্যই। থেকে আজ যতটুকু জানলাম তার পরের থেকে আরো কিছু জানতে এবং আপনাদের সকলকে জানাতে। আর আজকের অনুষ্ঠানের সময় শেষ। আগামীতে আবারও একবার আহ, এরকমই কোনো একটি বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানো থাকবে। রূপমের জন্য থাকছে অনেক শুভেচ্ছা, শুভকামনা। তুমি যেই কাজে ব্রতী হয়েছ, আহ, তাদেরকে ভালো রাখার এই কাজ অনেক দূর পর্যন্ত চলুক, এবং অবশ্যই সাবধানতা তো থাকবেই। আহ, ধন্যবাদ। আহ, আপনারা সকলেই ভালো থাকবেন।
আবার আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততদিনের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।